আমরা আজ মুখোমুখি অনুষ্ঠানে পেয়েছি বিশিষ্ট সমাজসেবক তারক দাস মহাশয়কে। তারক দাস ব্যারাকপুর নয়, শুধু সারা জেলা জুড়ে বিভিন্ন সমাজসেবার মধ্যে দিয়ে এগিয়ে চলেছে প্রতিদিন। আমরা আজকের তারকবাবুর কাছে কিছু কোশ্চেন রাখবো, কিছু প্রশ্ন রাখবো আজকে মুখোমুখি অনুষ্ঠানে, সেগুলোই আপনাদের সামনে তুলে ধরব। তারকবাবু, আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জানাই। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পশ্চিমবঙ্গের একটা টালঘুল কেমন যেন চলছে। এই ব্যাপারটা নিয়ে আপনি তো বিভিন্ন জায়গায় ঘোরেন, বিভিন্ন মানুষের সঙ্গে আপনার যোগাযোগ আছে, কি বুঝছেন ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে, গত লোকসভা নির্বাচন সারা ভারতবর্ষে বিরোধী রাজনৈতিক দলগুলো তারা তাদের ভারতবর্ষের নেতৃত্ব ঠিক করতে মূলত ব্যর্থ হওয়ার জন্যই পশ্চিমবঙ্গে বিজেপি 18টা সিট পেয়েছে। এই 18টা সিট পাওয়ার পরে পশ্চিমবাংলার মানুষ উপলব্ধি করতে পেরেছে যে অরিজিনাল বিজেপির যে রূপ, সেই রূপটা মানুষের কাছে বেরিয়ে গেছে। যে তাদের খালি ক্ষমতাকে রাখার জন্য, ক্ষমতাকে রক্ষা করবার জন্য যত রকম নোংরা রাজনীতির নামে নোংরামি, রাজনীতির নামে মানুষকে যে বিভ্রান্ত করেছে, সেটা মানুষ বাংলার বুকে এই ধরনের পরিস্থিতি দেখতে অভ্যস্ত নয়। তাই আজকে বাংলার মানুষ বুঝতে পেরেছে, উপলব্ধি করতে পেরেছে যে বাংলার জন্য বিজেপি যথেষ্ট নয়, এবং বাংলার মানুষের কাছে বিজেপির যে গ্রহণযোগ্যতা সেটা তলানিতে পৌঁছে গেছে। 34 বছর বামফ্রন্ট সরকার, সিপিএম ক্ষমতায় থাকার সুবাদে বাংলার মানুষ যেরকম উপলব্ধি করতে পেরেছিল যে সিপিএমকে বাংলায় রাখা আর ঠিক হবে না, পরিস্থিতি আর যাই হোক সিপিএমকে আর ক্ষমতায় আনব না। তাই সেই নির্বাচনটা, 2011 নির্বাচনটা বিনা রক্তক্ষয়ে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার গড়েছে। সরকার গড়ার পরে আমরা যদি 2019-এ চলে আসি, লোকসভায় নির্বাচনে মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষা থেকে মানুষ শুধুমাত্র বঞ্চিত হওয়ার কারণেই তাদের বিজেপির ওপর যে স্বাদ, বিজেপির ওপর যে আশা, বিজেপির ওপর যে আকাঙ্ক্ষা, বিজেপির ওপর যে ভরসা, সেটা মানুষের থেকে সরে গেছে।
তা আজকে যদি আপনি দেখতে পারেন যে প্রত্যেক জায়গা, ব্যারাকপুর থেকে সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ থেকে বীজপুর, নদিয়া, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, সমস্ত জেলাগুলোর থেকে যারা একটা প্রলোভনের লোভে চলে গেছিলেন বা যারা বিভিন্ন দলের সঙ্গে যুক্ত ছিলেন, তারা আবার নতুন করে তারা আবার তৃণমূল দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের উপর আস্থা রেখে, বিশ্বাস রেখে তারা আবার নতুন করে কিন্তু তৃণমূল দলে ফিরছে। এই থেকেই বোঝা যায় যে মানুষ বুঝতে পেরেছে, উপলব্ধি করতে পেরেছে যে বাংলায় মমতা ব্যানার্জি ভিন্ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাজ, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ধর্ম নিরপেক্ষতার ডাক, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সম্প্রীতির ডাক, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঐক্যর ডাক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ, আজকে যদি মনে করেন যে শিক্ষার্থী থেকে, সবুজ সাথী থেকে, গতিধারা থেকে একজন মারা গেলে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সৎকার করার অর্থ দেওয়া ভারতবর্ষের ইতিহাসে অনেকবার ভারতবর্ষ বিভিন্নভাবে খরা, বন্যা, যুদ্ধ, 1962 সালের যুদ্ধ, 71 সালের যুদ্ধ, জাতীয় বিপর্যয় অনেকবার হয়েছে। কিন্তু কোনো সময় বাংলার মানুষ বা ভারতবর্ষের মানুষ বিনা পয়সায় রেশন পাবে এই কথা ভাবতে পারেনি। আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিচ্ছে। আজকে যদি মনে করেন যে শিক্ষা, স্বাস্থ্য, শিক্ষা থেকে স্বাস্থ্য, যে হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা, 70% ন্যায্য মূল্যের ওষুধ, শিশুদের হার্ট পরীক্ষা, হার্ট অপারেশন করার জন্য অর্থ দেওয়া, বেকার যুবকদের বিভিন্ন রকম কর্মসংস্থা করা, উৎকর্ষ বাংলার থেকে স্বনির্ভর গোষ্ঠী থেকে শুরু করে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের কথা বলা যায়, তাহলে আমার মনে হয় রাত শেষ হয়ে দিন হবে, তার প্রকল্পের কথা শেষ হবে। তারপরে যেটা যে বাংলার মানুষ যে নিরাপদ আইন শৃঙ্খলা থেকে শুরু করে এই করোনাকে কেন্দ্র করে বাংলায় এমন একজন মুখ্যমন্ত্রী যে তার সমস্তকে, এত বড় একটা রোগ অজান্তে এসছে, পৃথিবী বিপন্ন, রাষ্ট্র বিপন্ন, বাংলা বিপন্ন, সেই সময় মানুষের পাশে দাঁড়ানো, এইগুলো কিন্তু মানুষ খুব ভালোভাবে নিয়েছে বা উপলব্ধি করেছে। তাই বাংলার মানুষ, আমার দৃঢ় বিশ্বাস যে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া
বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কোন যতগুলো প্রকল্প আছে, বাংলার যদি 13 কোটি মানুষ হয়ে থাকে, কোনো একটা মানুষকে আপনারা জিজ্ঞেস করে দেখবেন যে মমতা ব্যানার্জি বা তার সরকার থেকে একটা কমপক্ষে একটা উপকার পায়নি, এরকম কোনো মানুষ পাবে না। বা একটা কোনো প্রকল্পের থেকে বঞ্চিত হয়েছে এরকম একজন লোকও আমার মনে হয় পশ্চিমবঙ্গে পাওয়া যাবে না। সেই কারণেই আমি ব্যক্তিগতভাবে বর্তমান যে তৃণমূল সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তার প্রতি বাংলার ছাত্র থেকে যুব থেকে বৃদ্ধ বৃদ্ধা সব ধরনের মানুষ, সব অবস্থার মানুষ, শিডিউল কাস্ট থেকে শিডিউল ট্রাইব, সংখ্যালঘু, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আবার নূতন করে আস্থা ফিরে পাচ্ছে। এটা আমার বিশ্বাস। আমি মনে করি বাংলার প্রত্যেকটা মানুষেরও এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, এই সরকারের প্রতি আস্থা আছে। তারকদার কাছ থেকে আমি আর একটা ইস্যু, মানে এখন যেটা ভারতবর্ষে বেশ কিছুদিন ধরে খুব উত্তাল চলছে এই ইস্যুটাকে নিয়ে, যেটা হচ্ছে চীন ভারতের সম্পর্ক প্রতিদিন খুব খারাপ অবস্থায় যাচ্ছে। এই বিষয়টা তারকদা আপনি কি বলবেন? এটা কি রাজনৈতিক কোনো ইস্যু মনে হচ্ছে আপনার, নাকি অন্য কোনো ব্যাপার? অবশ্যই ব্যাপারটা হচ্ছে, যখনই নির্বাচন আসে তখনই আমরা কোনো সময় দেখি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ খেলা হচ্ছে, কোনো সময় দেখি চীনের সঙ্গে যুদ্ধ খেলা হচ্ছে। রাজনৈতিক অবশ্য। সর্বপ্রথম আমি বলি, 1962 সাল ভারতবর্ষকে চীন আক্রমণ করেছে। তা আমাদের তখন ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি, ভারতবর্ষের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, সিপিএম পার্টি বলেছিলেন যে ভারত প্রথম চীনের সীমান্ত অতিক্রম করেছে। ভারত প্রথম চীনের সীমান্ত অতিক্রম করেছে। আমরা আবার কি দেখতে পেলাম, 2020 সংলগ্নে এসে এই কমিউনিস্ট পার্টির নেতৃত্ব সাংবাদিক সম্মেলন করে বললেন, ভারতবর্ষ চীনের সীমান্ত অতিক্রম করে অন্যায় করেছে। ঠিক একইভাবে দেখলাম আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনায়ক, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি একই কথা বললেন যে ভারতবর্ষ চীনের সীমান্ত প্রথম অতিক্রান্ত হয়েছে। তারপরেই আমরা দেখতে পেলাম
যে লাদাখ সীমান্ত থেকে আমাদের 20 জন সেনা, যারা 365 দিন বরফের ওপর জঙ্গলে সাপ পশু পাখিকে উপেক্ষা করে ঘরে মায়ের স্নেহ, বউয়ের ভালোবাসা, সন্তানের ভালোবাসাকে ত্যাগ করে 365 দিন আমাদের সীমান্তকে প্রহরীর মতন পাহারা দিচ্ছে, তাদের 20 জনের দেহ আমাদের ভারতবর্ষে মাটিতে ফিরল। এটা আমি একজন ভারতীয় নাগরিক হিসাবে যদি বলি, আমি যদি ভারতবর্ষের একজন যুবক হিসাবে বলি, তাহলে এটা আমার কাছে খুব কষ্ট, আমার কাছে একটা বেদনাদায়ক। হয়তো আমারও কোনো আত্মীয়, হয়তো আমারও কোনো বন্ধু, আমারও কোনো স্বজনের মধ্যে আছে যাদের দেহ নিয়ে, তেরঙ্গা পতাকা নিয়ে, পতাকাকে ঢেকে আমাদের ভারতবর্ষে ফিরল। তা চীন ভারতের যে এখন যে যুদ্ধ খেলা হচ্ছে, আমার মনে হয় বিহারের নির্বাচনটা শেষ হলে আবার এই খেলা যেমন পাকিস্তানের সঙ্গে খেলা হতো ঠিক সেইভাবেই শেষ হবে। তা এটা রাজনৈতিক, এটা আমরা কি দেখতে পেলাম, চীনের রাষ্ট্রপ্রধানের সঙ্গে আমাদের রাষ্ট্রপ্রধান, আমাদের প্রধানমন্ত্রীজির সম্পর্কের বিঘ্ন ঘটল না, কিন্তু আমাদের সেনাদের সঙ্গে ওদের সেনাদের লড়াইয়ে আমাদের কিছু সেনা, আমাদের ভারতবর্ষের কিছু নাগরিক, ভারতবর্ষের কিছু সুসন্তান, তাদেরকে আমরা হারালাম। এটা আমাদের ভারতবর্ষের মানুষের কাছে একটা বেদনাদায়ক একটা দৃষ্টান্ত আমি মনে করি। আর একটা কোশ্চেন আপনার কাছে রাখবো, যেটা মানুষের থেকে শোনা যাচ্ছে বা বিভিন্ন স্তর থেকে শোনা যাচ্ছে যে রাম, ভগবান রাম, তাকে বিজেপি পুরো কেন্দ্রীভূত করে ফেলেছে, মানে তাদেরই ভগবান আর কি। এইটা নিয়ে আপনি যদি একটু দর্শকদের কিছু বলেন, ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে একটা, আমাদের ভারতবর্ষ বা বাংলার রাজনীতিতে দেখা যায় যে কতগুলো কথা, কতগুলো সঙ্গীত, যেটা অন্য দল ব্যবহার করে আর এক দল সেটা ব্যবহার করে না। একটা সময় যারা বামপন্থা, যারা কমিউনিস্ট ছিলেন, তারা যেরকম গান গাইতেন, ওরা আমাদের গান গাইতে দেয় না। তা এটা তো পরবর্তী সময় আমরা দেখেছি, খাদ্য আন্দোলনের পরে কংগ্রেসীরাই বলতো, আমরা অবিভক্ত কংগ্রেস করতাম যখন কংগ্রেস অবিভক্ত ছিল, যে ওরা আমাদের গান গাইতে দেয় না। আমরা ভাবতাম যে এটা ওদের সঙ্গীত, হুইসল ওভার গান, এটা আমরা ভাবতাম এটা সিপিএম বা মার্ক্সবাদী পেটেন্ট। তেমনি বিজেপি ধর্মের রাজনীতি করতে গিয়ে
ওরা রামচন্দ্রকে পেটেন্ট গড হিসাবে ব্যবহার করতে চাইছে। কিন্তু রামচন্দ্র কে? রামচন্দ্র কে? আমাদের রামচন্দ্র হচ্ছে বিষ্ণুর সপ্তম অবতার। তা আমাদের এরকম কোনো ঘর আছে আমরা যে কোনো পুজো, যে কোনো শুভ অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠানে আমরা প্রথম যার পুজো করি যে দেবতা, তার নাম হচ্ছে বিষ্ণু। তা বিষ্ণুরই তো সপ্তম অবতার রাম। তা রাম, আমরা রামচন্দ্রকে আমরা যারা হিন্দু, তারা সবাই রামকে পুজো করি। রাম আমাদের দেবতা। এই রামচন্দ্রকে নিয়ে রাজনীতি করা এবং মানুষের সঙ্গে সম্প্রীতি বিভেদ ঘটানো, এটা অন্যায়। রাম আমাদের দেবতা। গান্ধীজির প্রধান যে সঙ্গীতটা ছিল, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। কাজী নজরুল ইসলাম 18টা সঙ্গীত খালি রামচন্দ্রের নামে উৎসর্গ করেছিলেন। তা রামচন্দ্র খালি একটা সম্প্রদায়ের দেবতা নয়। রামচন্দ্র সমগ্র পৃথিবী দেশবাসীর দেবতা। আমরা যে এই যে পুজোটা করি, দুর্গা পুজো, এই যে পুজোটা হবে, এটা হচ্ছে অকাল বোধন। এই পুজোটা কে করেছিল? রামচন্দ্র এই পুজোটা করেছিলেন। কেন করেছিলেন? রামচন্দ্র রাবণকে বধ করবেন। রাবণ যাকে পুজো করতেন? শিবকে। রামচন্দ্র বৈষ্ণব ধর্ম অবলম্বন হলেও রামচন্দ্রের প্রধান দেবতা ছিল, যাকে দৈনন্দিন পুজো করতেন, সেটা হচ্ছে শিব। তা রামচন্দ্রের উপলব্ধি করতে পেরেছিলেন, যেহেতু শিবের অর্ধাঙ্গিনী মা দুর্গা, তাকে যদি আমরা সন্তুষ্ট রাখতে পারি, আমি যদি তাকে সন্তুষ্ট রাখতে পারি, তাহলে আমি রাবণ বধে, রাবণকে হারানো আমার পক্ষে খুব সহজ হবে। তখন রামচন্দ্র এই অকাল বোধন, আজকে যে আমাদের এই পুজোটা, এই দুর্গা উৎসব, সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ উৎসব। এই উৎসব আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ, গরিব বড়লোক, শিশু কিশোর, বৃদ্ধ বৃদ্ধা, সবাই উপভোগ করে। রামচন্দ্র তখন দেখেছিলেন দুর্গাকে আরাধনা করতে গিয়ে ষষ্ঠীতে বোধন, সপ্তমী, অষ্টমী গেলেন। মা দুর্গা তখনও তাকে আশীর্বাদ করেন। তখন উনি কি করলেন? বললেন আমি সন্ধি পুজো করব।
নবমীর দিন সন্ধি পুজো হবে। 108টা নীলপদ্ম লাগবে। এর ভার কার? এই দায়িত্ব কার? বজরং বলি হনুমানজির। 108টা নীলপদ্ম নিয়ে আসে। 108টা নীলপদ্ম নিয়ে আসার পরে 107টা নীলপদ্ম দিয়ে পুজো করব। একটা নীলপদ্ম মা দুর্গা সরিয়ে রাখলেন, লুকিয়ে রাখলেন। তখন রামচন্দ্র তার চোখ উপড়ে দিতে চাইলেন একটা পদ্মর বদলে মা দুর্গাকে। তখন মা দুর্গা রামচন্দ্রকে আশীর্বাদ করলেন। রামচন্দ্র রাবণের সঙ্গে যুদ্ধে জয়ী হলেন। এটা একটা ইতিহাস। এটাকে নিয়ে আমরা রাজনৈতিক কারণে রাজনৈতিক ব্যাখ্যা, রামচন্দ্র তো ভাগ করেনি হিন্দু মুসলমান শিখ জৈন। ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ভারতবর্ষ একটা সম্প্রীতি, ভারতবর্ষের একটা ঐক্য, ভারতবর্ষের একটা সংহতি, এটাই পৃথিবীর কাছে মেন বার্তা। তাই সুতরাং রামচন্দ্র কোনো একটা রাজনৈতিক দল, কোনো একটা ব্যক্তি, কোনো একটা সম্প্রদায়ের নয়। রামচন্দ্র আমাদের সবার। আমি হিন্দু হিসাবে রামচন্দ্রকে দৈনন্দিন পুজো করি। 33 কোটি দেবতার মধ্যে রামচন্দ্র আমাদের কাছে একটা দেবতা, এবং রামচন্দ্র বিষ্ণুর সপ্তম অবতার, সীতা হচ্ছে লক্ষ্মীর সপ্তম অবতার। এইগুলোকে জানতে হবে, ইতিহাসকে জানতে হবে, ইতিহাসকে উপলব্ধি করতে হবে। মানুষকে ভুল বুঝিয়ে সাময়িক বিভ্রান্ত করা যায়, কিন্তু বেশি দিন, দীর্ঘদিন, দীর্ঘ সময় বিভ্রান্ত করা যায়। এটাই হচ্ছে তারকদার কাছে আমাদের শেষ কোশ্চেন, যেটা হচ্ছে যে সামনে 2021 আমাদের রাজ্যের নির্বাচন, বিধানসভা নির্বাচন। তারকদা, আপনি কি ভাবছেন এই নির্বাচন? এই নির্বাচন আমি কি ভাবছি বড় কথা নয়, বাংলার মানুষ কি ভাবছে, বাংলার ছাত্র সমাজ কি ভাবছে, বাংলার যুব সমাজ কি ভাবছে, বাংলার শ্রমজীবী মানুষ কি ভাবছে, বাংলার মেহনতি মানুষ কি ভাবছে, বাংলার শিক্ষিত সম্প্রদায়ের মানুষ কি ভাবছে, সেটাই হচ্ছে বড় ভাবনা। আজকে বলুন তো, আমরা বাংলায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিকে ভেঙে দেওয়া হয়। এটা আমাদের কাছে কলঙ্ক অধ্যায় নয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যখন মূর্তি ভেঙে দেওয়া হয়েছিল, তখন যেমন আমি ভেবেছিলাম যে এটা রাজনৈতিক, এটা মনে হয় সঠিক কথা নয় যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে একটা দলীয় যুবকরা, দলীয় ছাত্ররা, বাংলার মানুষ ঈশ্বরচন্দ্র মূর্তিটাকে ভেঙেছে। আমার কাছে বিশ্বাসযোগ্যতা ছিল না। কিন্তু আজকে যখন রবীন্দ্রনাথকে বহিরাগত বলা হচ্ছে, রবীন্দ্রনাথকে নিয়ে কুৎসিত সমস্ত রটনা হচ্ছে, বিশ্বভারতীর ঐতিহ্যটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে, নোংরা ভাষায় বাংলার মহিলাদের কুৎসিত ভাষায় তাদের অসম্মান করা হচ্ছে। তথাগত ঘোষ বলছেন, তথাগত রায় বলছেন যে বাংলার মহিলারা মানে বার ড্যান্সার।
এটা কোন বাংলা? এটা কোন বাংলা? যে বাংলায় একজন রাজ্যপাল, প্রাক্তন রাজ্যপাল, একজন রাজনীতিবিদ বলতে পারে বাংলার মেয়েরা বার ড্যান্সার, বারে যায় অচ্ছুত। সেই বাংলায় সেই মানুষের বিরুদ্ধে বাংলার মহিলারা সোচ্চার হয়নি। এটাই হচ্ছে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের গভর্নমেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে সবচেয়ে বড় গণতন্ত্র দিয়েছে। রবীন্দ্রনাথকে বহিরাগত বলার পরেও, রবীন্দ্রনাথের বিরুদ্ধে নোংরা কথা বলার পরেও বাংলার মানুষরা বিশ্বভারতীর উপাচার্য, যে বিশ্বভারতীতে ভারতবর্ষের যে যখন প্রধানমন্ত্রী থাকবেন তিনি হবেন আচার্য। যে বিশ্বভারতীর ঐতিহ্য সারা বাংলা কেন সারা ভারতবর্ষ, সারা পৃথিবী একটা ঐতিহ্য, একটা দৃষ্টান্ত, তার বিরুদ্ধে যারা বলে তারা কেবল রাজনৈতিক ফায়দা তোলার জন্য এবং রাজনৈতিক কারণেই বলে। কিন্তু বাংলার মানুষ বুঝেছে, বাংলার মনীষীদেরকে সম্মান দেয়। ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে কে সম্মান দেয়? এই তৃণমূল গভর্নমেন্ট আসার পরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়াম করে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মূর্তি বসায় তৃণমূল গভর্নমেন্ট। বাংলায় সুকান্তের মতন মনীষীর মূর্তি বসায় কে? মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার তৃণমূল গভর্নমেন্ট। বাংলায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে, রাজা রামমোহন রায় থেকে শুরু করে, বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা মনীষীকে সসম্মানে এবং ভারতবর্ষের বুকে বাংলা এটা দৃষ্টান্ত স্বরূপ বাংলার মনীষীদের সম্মানিত করা হয়। দেখবেন আজকে যদি আপনারা দক্ষিণেশ্বরে যান তার ডেভেলপমেন্ট, যদি তারাপীঠে যান তার ডেভেলপমেন্ট, যদি শান্তিনিকেতনে যান তার ডেভেলপমেন্ট, যদি কালীঘাটে যান তার ডেভেলপমেন্ট, যদি নলহাটি যান তার ডেভেলপমেন্ট, যদি মায়াপুরে যান তার ডেভেলপমেন্ট, যদি আপনি জয়রামবাটি কামারপুকুর যান তার ডেভেলপমেন্ট, যদি আপনি বলেন যে শিক্ষাক্ষেত্রে 30টা ইউনিভার্সিটি হয়েছে, ছাত্ররা যে জুতো পরে স্কুলে যেতে পারতো না জুতো পরে যায়, যে জামা পরে যেতে পারতো না সে জামা পরে যায়, যে খেতে পেত না তাদেরকে মিড ডে মিল দেওয়া হয়, যে স্কুলের ফি দিতে পারতো না তাকে বিনা পয়সায় করা হয়, কিশোরদের লোন দেওয়া হয়, বিভিন্ন খাদে খাদে স্বনির্ভর গোষ্ঠী থেকে, উৎকর্ষ বাংলা থেকে, বিবেকানন্দ স্বনির্ভর গোষ্ঠী থেকে শুরু করে বিভিন্ন নামে নামে তাদেরকে লোন দেওয়া হয়, বৃদ্ধদের বৃদ্ধ ভাতা দেওয়া হয়। মারা গেলে তাদেরকে, আগে আমরা কি করতাম, একজন দুস্থ মারা গেলে আমরা এলাকার থেকে চাঁদা তুলে তার সৎকার করতাম, আজকে সরকার তার দায়িত্বভার নেয়। তাই বাংলার যে কোনো শ্রেণী, বাংলার যে কোনো মানুষ, একটা শিক্ষিত মানুষ, একটা শিক্ষক থেকে শুরু করে, একটা ছাত্র থেকে শুরু করে, একটা যুবক থেকে শুরু করে, একটা মেহনতি মানুষ থেকে শুরু করে সবাই কিন্তু বাংলার মানুষ উপলব্ধি করতে পেরেছে নো মমতা বন্দ্যোপাধ্যায়, নো বাংলা। নমস্কার। আমরা মুখোমুখি অনুষ্ঠান মাননীয় তারক দাসের
কথা শুনলাম। আমরা এই অনুষ্ঠানটি শেষ করছি। তাহলে আপনাকে ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে।